গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে মা মেয়ে মিলে ব্রাশ করে আসলাম মুখ ধুয়ে। আর এখন এই যে ঘরের কাজকর্মগুলো করতে হবে, কারণ আজকে জুয়ের পরীক্ষা আছে, তো তাড়াতাড়ি করতে হবে। ওকে স্কুলে নিয়ে যেতে হবে আমারই। এই যে সোনা, কোথায় যাচ্ছ? হ্যাঁ, তো সকাল সকাল মুখ ধুয়ে আগে লেগে পড়লাম রান্নাঘরের এদিকটা গুছিয়ে নিতে, আর এগুলো টেবিল মুছে পরিষ্কার করে নিচ্ছি, কারণ রাত্রিবেলা করে পরিষ্কার করে রাখা হয় না। এমনিতে এটো বাসনগুলো গুটিয়ে এই গামলার মধ্যে রেখেছিলাম রাতে। এখন কিন্তু গ্যাসের টেবিলটা বাইরে বের করার পর রান্না করতে আমার অনেকটাই সুবিধা হয়। গরমটা একটু হলেও কম লাগে, আর খোলামেলা জায়গা তো বেশ ভালো লাগে, আর বাসনপত্র হাতের কাছে নিতে সুবিধা হয়। ওইদিকে বেঞ্চটা রাখা আছে, বেঞ্চের মধ্যে বাসনপত্র রাখি। তো ঝাড়াঝাড়ি করার পর এদিকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এখন কিন্তু ঘরে অনেকটা জায়গা বেরিয়েছে, আর এখন জুয়ের বাবা সেদিনকে বলতেছিল টেবিলটা বের করার পর যে ঘরে এখন হাঁটাচলা করার একটু তো জায়গা পাওয়া যায়। আর কয়েকদিন আগে টেবিলটা যখন ঘরে ছিল, মানে চারিদিকে ভর্তি ভর্তি ঘরে, আর ওই হাঁটাচলা করার জন্য টেবিলের সামনের জায়গাটায়। আর যদি ওইদিকে রান্না করতে থাকি তাহলে তো ওইদিকে একজনের থেকে দুইজন গেলে একদম মনে হয় কত মানুষ, জায়গায় নেই। এখন অনেকটা জায়গা বেরিয়েছে, আর ওখানে একটা ডাইনিং টেবিল বলো আর মানে অনেক কিছু জিনিস রাখা যাবে আর কি। কিন্তু এই ঘরের জন্য আপাতত আর কিছুই খরচ করব না। যেমন নিচে ম্যাট বিছাতে চাচ্ছিলাম, কিন্তু জুয়ের বাবা বলে যে এটা এই ঘরের জন্য অনেক টাকা খরচ হয়ে গেল, যেমন টিনের মধ্যে রং করা থেকে শুরু করে। তো কত আর করব এই ঘরে, তো নতুন ঘর দিলে তখন আবার নতুন করে জিনিস কিনবো, তাই আরও কিনতে দেয় না। আর ম্যাটের যে পরিমাণে দাম প্রচুর, এইটুকু জায়গার জন্য ম্যাট কিনতে গেলে কমসে কম 4 থেকে 5 হাজার টাকা তো লাগবেই। তারপরে এই যে টেবিল কভারটা একটু উল্টিয়ে বিছিয়ে দিলাম, ভিতরের দিকটা উপরের দিকে দিলাম আর উপরের দিকটা ভিতরের দিকে দিলাম। আর সেদিনই ধুইলাম টেবিল কভারটা, এখানে যেহেতু ফ্যানটা থাকে আর জল ঠলও রাখা হয়, তো একটু ভিজে টিজে গেলে দেখতে কীরকম যেন লাগে। তো আজকে আর ধুইবো না বলে উল্টিয়ে দিলাম, আর এই সাইডটা নোংরা হয়ে গেলে তারপরে আমি ধুয়ে নেবো। টেবিল কভার বলতে আমার ওই চাদরটা, আর এই চাদরটা ব্যবহার করা হয় না, আর একটা লাল চাদর আছে সেটাই বেশি ব্যবহার করি, তো এটা বিছিয়ে দিলাম। তারপরে প্রত্যেক দিনের মতো মশারিটা খুলে এক কোনায় রেখে দিলাম, আর এদিকে বিছানাটা একটু ঝেড়ে ঝুড়ে টান টান করে বিছানার চাদরটা বিছিয়ে রাখবো। জানালাটা খুলে দিলাম, জানালাটা খুলে দিলে একটু আরাম পাওয়া যায় ঘরে, মানে গরমটা একটু কমে। আর কি বলতো, গত 4 বছর হয়ে গেল সেই জুই যখন হয়েছিল তখনই ডাক্তার দেখেছিলাম, মানে যখন প্রেগনেন্ট ছিলাম আর জুই জন্ম হওয়ার সময়। আর তারপরে জুই হওয়ার পর থেকে নিজের জন্য আর সেরকম করে বড় ডাক্তার বা ভালো ডাক্তার দেখানো হয়নি। এমনিতেই জ্বর সর্দি লাগলে পরে বাজারের এমনিতেই দোকানগুলো থাকে ডাক্তারের, সেখান থেকে ওষুধ নিয়ে এসে খেয়েছিলাম। তবুও আমি যেতাম না, বর নিয়ে এসে দিত, তো ওইগুলো ওইরকম করেই আর কি 4টা বছর চলে গেল। সমস্যা তো ছিল, মাঝে মধ্যে বড় বড় সমস্যা ছিল, মাঝে মধ্যে যে দেখতেই পাও তোমরা যে কতটা মাথার যন্ত্রণায় ভুগি, তারপরে এখন তো এই যে গলার যন্ত্রণা। তো মোট কথা হচ্ছে আমাদের বাজারেই একটা বড় ডাক্তার বসে আর কি। কিবার করে আসে, সম্ভবত বৃহস্পতিবার, আর আর এক কিবার করে বসে সেটা আমি জানি না। তবে কালকে নাম লিখে রেখে দিয়েছিলাম, আর আজকে ডাক্তার দেখাতে যাবো আর কি, 4টার সময় সময় দিয়েছে। তারপরে তোমরা অনেকেই বলো যে আমি মোটা হয়ে যাচ্ছি, আসলে এটা মোটা না, মুখটা লক্ষ্য করে দেখবে একটু ফোলা ফোলা টাইপের হয়ে যাচ্ছে, তার মধ্যে গলাটা একটু ফুলে গিয়েছে। তো এই জন্য আর কি ডাক্তার দেখাতে যাব আজকে। আমার মনে হয় মোটা তো হয়েছিলাম কয়েকদিন আগে, কিন্তু এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে কেমন যেন ফোলা ফোলা টাইপের একটা লাগে মুখটা। তো নিজেকে সুস্থ রাখাটাও জরুরি, তাই না? তো যদি অসুস্থ হয়ে পড়ি তাহলে তো এইসব কাজ কিছুই করা হবে না, সব পড়ে থাকবে কাজগুলো। তো এই জন্য আর কি ডাক্তার দেখাতেই হবে। তো এদিকে দেখো তুলাগুলো নিয়ে এসেছিলাম কালকে, মানে গতকালকে, তো তুলাগুলো আর শুকাইতে দেওয়া হয়নি। আজকে ভাবলাম তুলাগুলো শুকাইতে দিই, আর এই কলাগুলো থেকে তুলাগুলো বের করতে অনেকগুলো হয়ে যাচ্ছে। এইগুলো শুকাইলে তো আরও অনেকগুলো হবে, মনে হয় একটা বালিশ হয়ে যাবে। বেশি একটু উঁচা বানাবো না, শুধু জুয়ের জন্য বালিশ হয়ে গেলে হবে, আর আমাদেরটা পরের বছর আবার যখন তুলা হবে তখন পেরে আবার বানাতে পারবো। আসলে সেই জুয়ের ছোটবেলাকার তুলার বালিশ, ওটা তো এখন আর মানে ও বড় হয়ে গিয়েছে দিন দিন, আর এখন বালিশটা ছোট হয়ে গিয়েছে। তো ভাবলাম যে, আর ওই তুলাগুলো একদম খাঁটি তুলা ছিল না। জুয়ের জন্য একটা তুলার বালিশ হলে মন্দ কিছু হয় না। তো গিয়ে এই যে মানে একটু কুড়িয়ে নিয়ে এসেছিলাম, তারপরে ওকে জোর করে নিয়ে গেলাম বিকেলবেলা কালকে। তারপরে নিয়ে গিয়ে গাছ থেকে তুলা পেরে এই যে কতগুলো তুলা হয়েছে, এগুলো এখন শুকিয়ে টুকে তারপরে একটা সুন্দর করে বালিশ বানাবো। এইগুলো তুলা, আর কি সুন্দর দেখো, আর বীজগুলো সহ দিতে হবে মনে হয়। তো এগুলোর আরো খোসা ছড়ানো বাকি আছে। এই যে দেখো, একটা একটা কলার ভিতর থেকে কতগুলো তুলো বেরোচ্ছে। এই যে এগুলো খোসাগুলো,
তো বন্ধুরা, জুইকে নিয়ে গিয়েছিলাম স্কুলে, পরীক্ষা দিয়ে নিয়ে আসলাম, আর এসে হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে কয়েকটা জামা কাপড় ভিজিয়ে রেখে দিয়ে গিয়েছিলাম, তো ওগুলো ধুয়ে ধুয়ে এই যে রান্না বসিয়ে দিলাম, ভাতটা বসিয়ে দিলাম। ভাতটা হইতে হইতে আমি জুইয়ের বালিশের জন্য ব্যবস্থা করব, মানে ওই যে তুলাগুলো শুকাইতে দিয়ে গিয়েছি, এতক্ষণে শুকিয়ে গিয়েছে, তো একটা পুরানো নাইটি ছিঁড়ে একটা কভারের মতো বানাবো আগে, তারপর তুলাগুলো ঢুকিয়ে দিয়ে সেলাই করে দেবো, মানে বালিশ একটু করে সেলাই করছি আর একটু করে দেখছি যে ভাত সিদ্ধ হইলো কিনা। গরম থেকে এসে রান্না করতে তো ভালো লাগে না, তো রান্না বসিয়ে দিয়ে এদিকে কাজ করছি বসে বসে, ওদিকে রেস্ট করা হচ্ছে, ওদিকে সেলাই করাও হচ্ছে। আমার ভাতটা এখনো ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়নি। এই যে ছোটোখাটো জিনিসগুলো, এইগুলোই কিন্তু সবসময় মাথায় থাকে না। যেমন বাজারে গেলে সব কিছুই দরকারি জিনিস কেনা হয়, এই সুই সুতা এইগুলো মনে থাকে না। তো সেদিন বাজারে গিয়ে একদম ভালো করে মনে করে এই সুই সুতা কিনে নিয়ে এসেছি। সেলাই করতে লাগে মাঝে মধ্যে, জামা ঠামা ধরে নাও ফেটে গেলে বা লুজ হলে। তো এদিকে আমি রান্না তো বসিয়ে দিয়েছি, ভাত সেদ্ধ হয়ে গিয়েছে, ডাল বসিয়ে দিয়েছি, আর এদিকে জুয়ের বাবা নিয়ে আসলো ঢেঁকি শাক। আমি মনে মনে ভাবছিলামই যে ওকে বলবো যে আজকে ঢেঁকি শাক নিয়ে আসতে, আর ডাল আর ঢেঁকি শাক করবো, কিন্তু না বলতেই ও একদম নদীর ধারে গিয়ে অনেকগুলো ঢেঁকি শাক তুলে নিয়ে এসেছে। তো যাই হোক, ভালোই হলো, ও ঢেঁকি শাকটা নিয়ে এসে ঢেঁকি শাকটা বাছতেছে। এই শাকটা আমাদের দুজনেরই খুব প্রিয়, প্লাস জুইও খুব পছন্দ করে। তবে জুই হচ্ছে ডাঁটাগুলোর জন্য খেতে পারে না, ওকে ডাঁটা ছাড়া এমনিতে শুধু শাকটা বেছে বেছে দিলে পরে খায়। তবে এই শাকগুলো আমরা আজ পর্যন্ত ভাজা ছাড়া এমনিতেই হয়তো যখন শাক কম থাকে কোনো কিছু শাকের সাথে দু একটা মিক্স দিয়ে খেয়েছি, কিন্তু তাছাড়া ভাজা ছাড়া অন্য কিছুভাবে খাইনি। ভয়ে ভয়ে অনেকটা রিস্ক নিয়ে মোবাইলটা তুলে রাখলাম স্ট্যান্ডটা সহ ওই যে খাটিয়াটার উপর। আর খাটিয়াটা তো দড়ি দিয়ে বানানো, তো ফাঁকা থাকে, এই জন্য স্ট্যান্ডের খুঁটিগুলো পড়ে যায়। তো একটা মানে কাপড় দিয়ে তার উপরে রেখে দিয়েছি, একটু নড়ানড়ি করছে, হাত দিয়ে একটু টাচ করলেই পড়ে যেতে পারে। তো অনেকটা রিস্ক নিয়ে আর কি তোমাদের সাথে শেয়ার করব বলে ওখানে রেখে দিয়েছে, কারণ নিচে রাখলে পরে কিছুই দেখা যায় না, শুধু টেবিলের নিচটা ছাড়া। প্রত্যেক দিন গরমে আমাদের মুসুর ডাল চলে, কারণ মুসুর ডালটা জুই খুব পছন্দ করে, আর মুসুর ডাল দিয়ে ভাত হলেই ও ভাত নিজের হাতে খায়, তাছাড়া অন্য কোনো সবজি হলে কিন্তু ও নিজের হাতে খায় না, খাওয়াই দিতে হয় ওকে। রান্না করার পর বাইরেই একটা, আমাদের তো ডাইনিং টেবিল নেই, আছে শাশুড়ি মার, তো এই জন্য খাওয়া দাওয়া করার সময় আমরা এখানে বাইরেই, ঘরের মধ্যে তো একটু অন্ধকার আর গরমটা বেশি লাগে, এর জন্য গরমের দিনে বাইরে একটা পুরানো বেড কভার নিচে বিছিয়ে বারান্দার মধ্যে তিনজনে বসে খাই। আর ডাল করলে জুইকেও খাওয়াই দিতে হয় না, তো একা হাতে খায়, আর আমরাও দুজনে খাই, একসাথেই খাই তিনজন। তো তেলানিতে দিয়ে দিলাম 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর হচ্ছে পেঁয়াজ, ভালো করে ভেজে নিয়ে তারপর ডালটাকে সম্বার দিয়ে দেবো। একবার ডাল সম্বার দিতে গিয়ে তো কড়াইয়ের মধ্যে আগুন লেগে গিয়েছিল, এই জন্য এখন জালটা কমিয়ে দেওয়ার পর আমি ডালটা ঢেলে দিই এর মধ্যে। এখন হচ্ছে আমাদের বাড়ির পাশেই যে বাজার আছে, সেই বাজারে হচ্ছে ডাক্তার বসে, তো কালকে নাম লিখিয়ে রেখে দিয়েছিলাম, তো আজকে 4টার সময় দিয়েছে, তো 4টার দিকে যেতে হবে, 4টার একটু আগে যেতে হবে, আর বাড়ির পাশেই বাজারেই। তো এই যে রান্নাবান্না প্রায় কমপ্লিটের দিকে, গরম লাগছে প্রচুর, এদিকে রান্না করছি, এদিকে জুইয়ের জন্য বালিশটা বানাচ্ছি একটু একটু করে, আর ঢেঁকি শাকটা ধুয়ে নিয়ে আসলে ঢেঁকি শাকটা বানাবো। রসুন আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে তেলানিতে দিয়ে ভালো করে ভেজে তারপরে আমি ঢেঁকি শাকটা দিয়ে দিলাম, আর ধুয়ে কিন্তু এই ঝুড়িটার মধ্যে তুলে রেখে দিয়েছি, তাহলে জলটা নিচের দিক দিয়ে পড়ে যায়, শাক ভাজাটা ভালো হয়, ঝিরঝিরে টাইপের হয়। আর যদি এই শাকগুলো দিয়ে এমনিতে অনেকটা জল বেরোয়, যদি জল পড়ে যায় একটুও, তাহলে কিন্তু শাকটা কেমন দলা দলা হয়, ঝিরঝিরে টাইপের হয় না। এই শাকগুলো খুব তাড়াতাড়ি গলে যায়। এই যে রান্না আমার প্রায় শেষের দিকে, এখনো ভালোভাবে কমপ্লিট হয়নি, শাকটা ভাজা হচ্ছেই, তাতেই এই যে বাপ বেটি বসে পড়েছে ভাত খেতে। আর গরমে তো লেবু ছাড়া ভালো লাগে না, বিশেষ করে ডাল থাকলে লেবুটা সাথে থাকলে ভালো হয় খাওয়া দাওয়াটা। এদিকে টিভি চালু করে দিয়েছে, এদিকে ফ্যানটা ওদের ওদিকে ঘুরিয়ে দিয়েছে, মানে বাইরের দিকে দিয়ে বসে পড়েছে। আমি এদিকে তিনজনের জন্য থালায় ভাত বেড়ে নিচ্ছি। ঢেঁকি শাকটা হইলে পরে নামিয়ে নিয়ে আমিও বসে পড়বো, এই তো হয়েই গিয়েছে। আর ঢেঁকি শাক আর এই ভেন্ডি ভাজা করতে গেলে কড়াইটা একদম কেমন যেন পুরা পোড়া টাইপের হয়ে যায়। খাওয়া দাওয়া করে তো আমার রেস্ট নেই, তারপরে এইগুলো পরিষ্কার করতে হবে জায়গাটা, তারপরে বাসনপত্রগুলো মাজতে হবে, তারপরে গিয়ে রেস্ট করব। তুলা জিনিসটা দেখতে যতটা সুন্দর, নাড়তেও ততটাই বেশি ভালো লাগে। আর আমি দেখো বাচ্চা মানুষের মতো তুলাগুলো নেড়ে নেড়ে, মানে দারুণ আনন্দ লাগতেছে, আর উড়ে যাচ্ছে হাওয়াতে। এই জায়গাটা এখন ছায়া পড়ে গিয়েছে, রোদটা নেই, তো ভাবলাম যে মানে সাথে সাথে বালিশটা তৈরি করে ফেলি,
অর্ধেকটা তো সেলাই করা হয়ে গিয়েছে, শুধু তুলাগুলো ঢুকিয়ে দিয়ে সাইডটা সেলাই করে দিলে ব্যাস বালিশ রেডি জুয়ের। তো এখনও ডাক্তারকে দেখানোর মানে সময়টা হয়নি, আর একটু সময় আধ ঘন্টা বাকি আছে। তো এই আধ ঘন্টার মধ্যে বালিশ তৈরি করে স্নান করব। আবার সকালবেলা তো স্নান হয়ে গিয়েছে একবার, এত কিছু কাজ করার পর আজকে যে গরম পড়েছে আরও ঘেমে ঠেমে একদম শেষ হয়ে যাচ্ছি। তার মধ্যে এই তুলার কাজ করতে করতে তুলাগুলো পুরো শরীরে একদম ল্যাটাপাটা হয়ে যাচ্ছে, আরও কিন্তু বেশি পরিমাণে গরম লাগছে তুলা নাড়তে গিয়ে। কালকে যখন থেকে তুলা নিয়ে এসেছি বাড়িতে তখন থেকে জুই একটু একটু করে নেয় আর ফু দিয়ে দিয়ে উড়িয়ে দিচ্ছে, ওটা নাকি ওর খেলা। তো দেখো বাচ্চার বালিশ তো বেশি উঁচা বানাবো না, তো যতটা উঁচা মানে যতটা রাখবো আর কি ততটার মতোই তুলা ঢুকিয়ে নিলাম, আর বাকি তুলাটা থাক। আর একটা বালিশ আছে ওটা একটু নিচু হয়, তো ওটার মধ্যে ভিতরে ঢুকিয়ে দিয়ে সেলাই করে দেবো। তো জুয়ের জন্য এতটুকুই কাফি। তো বন্ধুরা এই যে ফাইনালি জুয়ের বালিশটা বানিয়ে নিলাম, আর এটা আমার একটা পুরানো নাইটি ছিল, তো তুলে বলে যে এত পরিমাণে উড়ে আরো একটা মানে সিল্কে মানে ভিতরে রেখে দিছি, শক্ত শক্ত লাগতেছে। থাক আর খুলবো না, একবার খুলছি একটা, এই যে আরো একটা। হ্যাঁ থাকবো না, ধুতে লাগে কাটার মতন, নিয়ে দিয়ে টুকরো টুকরো করে দিলাম। এটা মাথা রাখলে ঘুরতে লাগবে। বললাম তুলে দিয়ে ভর্তিছে বালিশ যে বানালে তুইকে টিউশনে দিয়ে এসে তারপরে যাবো আমি ডাক্তার দেখাতে 4টার কাজ। তুমি নাকি প্রাইভেটে যাবে? তুমি ইস অল্পের জন্য পড়ে যেতাম হোঁচট খেয়ে। জায়গাটা একটু উঁচু, মানে এই যে গেটটা, এই বিল্ডিংটা কিন্তু এখানে নতুন তৈরি হয়েছে, আর এখানে ডাক্তার বসে। সময় দিয়েছিল 4টা, ডাক্তার আসতে আসতে 7টা। তারপরে এতক্ষণ বসেছিলাম, বসে বসে বোরিং হয়ে যাচ্ছিলাম, আর আমার মোবাইল চালাতে চালাতে একদম সুইচ অফ হয়ে গিয়েছিল শেষের দিকে। পরে আর কোনো কিছুই শেয়ার করতে পারিনি তোমাদের সাথে। বাড়ি তো এখান থেকে গিয়েছিলাম রাত 9টায় ডাক্তার দেখানোর পর, গিয়ে দেখি জুই ঘুমিয়ে পড়েছে। টাইম একদম কাটছিল না। তো এখানে পরে একটা ছোট্ট একদম 5 মাসের বাচ্চা এসেছিল ওর মায়ের সাথে, তো ওকে কোলে নিয়ে একটু গোলুমুলু আদর করছিলাম, বেশ ভালো লাগছিল। সবার প্রথমের দিকে তো আমরা এসেছি, তার আগে হয়তো 1-2 জন এসেছিল, আর এখন দেখো কতটা ভিড় হয়ে